সালামুন আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। গতদিন আলোচনা করেছিলাম মনোছবি বিষয়ে। আজকে মনোছবি বিষয়ে দ্বিতীয় আলোচনা করব। মনোছবি মিসাইলের মতো লক্ষ্যভেদ করে। মিসাইল যেভাবে টার্গেটে যে হিট করে, আমাদের মনোছবিও সেভাবে আমাদের লক্ষ্যে লক্ষ্য পৌঁছতে সাহায্য করে। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে মনোছবি কিভাবে কাজ করে। মনোছবি হচ্ছে আমরা দেখেছি যে নেলসন ম্যান্ডেলার ঘটনা বলেছিলাম। তিনি কারাগারের প্রকোষ্ঠে বসে মুক্ত, স্বাধীন দক্ষিণ আফ্রিকার মনোছবি দেখেছিলেন। 27 বছর কারাগারে কেটেছিল তার। মাও সেতুং চীনের, মুক্ত চীনের, গণ চীনের স্বপ্ন দেখেছিলেন। সেটা সফল হয়েছিল, আমরা দেখেছি। তো এভাবে আমরা দেখেছি যে আহ বিভিন্ন, আমরা হচ্ছে বাংলাদেশের যে 24 সালে যে গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার, সেখানে 15 বছরের সঞ্চিত মনোছবির আমরা প্রতিফলন দেখতে পেয়েছি। এভাবে মনোছবি আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। তো আহ মনোছবি যদি আমরা সুন্দরভাবে প্রয়োগ করতে পারি, তাহলে সফল হতে পারবো। যেমন মনোছবির প্রয়োগ, আপনার শুনে হয়তো অবাক হবেন, কিন্তু সত্য কথা হচ্ছে আমাদের কল্পনা ও ইচ্ছার মধ্যে সংঘাত সৃষ্টি হলে ইচ্ছা পরাজিত হয়, জয় হয় কল্পনা। আমরা অনেক কিছু করতে দৃঢ় ইচ্ছা প্রকাশ করার পরও তা করি না, বা অনেক জোরালো প্রতিজ্ঞা করেও তা রাখতে পারে না। এটা হয় সাধারণত কল্পনা শক্তির সাথে এর দ্বন্দ্বের কারণে। লক্ষ্য অর্জনে কল্পনা তথা মনোছবিকে ব্যবহার না করাও হতে পারে ব্যর্থতার কারণ। অনেকে ভাবেন নিয়মিত ব্যায়াম করব বা সকালে হাঁটবো সুস্বাস্থ্যের জন্য, কিন্তু দেখা গেছে কয়েকদিন হাঁটার পরে আপনি হাঁটা বন্ধ করে দিয়েছেন। অনেকে ভাবেন সিগারেট বা ড্রাগ বা অ্যালকোহল কতবার ছেড়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। আবার অনেকে ডায়েটিং করার জন্য কাজ শুরু করেছিলেন, 2 কেজি ওজন কমিয়েছেন, এরপর আবার দেখা গেছে যে 3 কেজি ওজন বেড়ে গিয়েছে। অর্থাৎ আপনি সফল হতে পারছেন না, মানে আপনি পরিকল্পনা করে আগাতে পারছেন না। খুব দৃঢ়তার সাথে প্রতিজ্ঞা করেছেন যে জীবনে আর কখনো হঠাৎ করে রেগে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে এর পরবর্তীকালে আর অনুতাপ করবেন না, কিন্তু দেখা গেছে প্রতিজ্ঞায় রয়ে গেছে। একইভাবে রাগারাগির পুনরাবৃত্তি করছেন। আপনি ভেবেছেন নার্ভাস হবেন না, কিন্তু সে ভাবনাই কাজ হয়নি। আপনি দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছেন। চাচ্ছেন আরো সক্রিয় হতে, কিন্তু দেখা গেল আলস্য কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। এ ধরনের ক্ষেত্রে সহ জীবনের বহু ক্ষেত্রে পরিবর্তন আনতে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে কল্পনা বা মনোছবিকে যথাযথভাবে ব্যবহার না করা। অথচ মনোছবি ব্যবহার করে এই কাজগুলো অনায়াসেই করা যায়। যেমন বেকারত্ব বসে বেকার হয়ে ঘুরছেন, কি করবেন ঠিক করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? চাকরি করবেন না ব্যবসা করবেন, তাও বুঝে উঠতে পারছেন না। চাকরি দরখাস্ত করছেন কিন্তু ইন্টারভিউ কার্ডই পাচ্ছেন না। কোথাও ইন্টারভিউ দিলে অভিজ্ঞতার অভাবে আপনাকে নেওয়া হচ্ছে না। অথবা মামার জন্য নেই বলে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পরিস্থিতি যাই হোক না কেন, নীরবে কাজ করে যেতে হবে। নীরবে কাজ করে যান। প্রথম বর্তমান আহ অবস্থার বিবরণ একটা কাগজে লিখুন। তারপর যা চান বিবরণ, তার একটা বিবরণ লিখুন। এই করতে চাই আমি। যে প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করছেন সে প্রতিষ্ঠানের নাম লিখুন। যে কর্মকর্তার আনুকূল্য পেলে আপনার চাকরি হতে পারে, সেই কর্মকর্তার নাম ধাম লিখুন। সম্ভব হলে কর্মকর্তার সাথে দেখা করুন। দেখা করার সময় তার চেহারার খুঁটিনাটি সবকিছু মনে রাখুন। এমন ভাবে লিখুন যাতে পুরো জিনিসটা একটা চিত্র ধরা পড়ে। তারপরে নিয়ম নিয়ম মাফিক আপনার মনের বাড়ির ড্রয়িং রুমে যান। এবার মনের ছবি দেখুন, খুঁটিনাটি সহ পরিপূর্ণ দৃশ্য তুলে ধরুন, একেবারে ভিডিও ছবির মতো। দেখুন, আপনি খুব স্মার্ট ভাবে বিনয়ের সাথে কর্মকর্তার সাথে কাছে চাকরির আবেদনপত্র দিয়েছেন। তিনি আবেদনপত্র উল্টে পাল্টে দেখে পরে পরে আসার জন্য বললেন। আপনি পরে গিয়ে জানলেন আপনার ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হতে হবে। নির্দিষ্ট দিনে ইন্টারভিউ বোর্ডের সামনে আপনি হাজির। সবাই আপনাকে দেখে উৎফুল্ল হয়েছে। সবার প্রশ্নের সঠিক জবাব দিচ্ছেন আপনি। কর্মকর্তারা নিজের মধ্যে আলাপ আলোচনা করে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তাদের নির্দেশে আপনার জন্য নিয়োগপত্র টাইপ করা হচ্ছে। পদস্থ কর্তা নিয়োগপত্র সই করেছেন। নিয়োগপত্র আপনার নামে পাঠানো হচ্ছে। আপনি বাসায় নিয়োগপত্র পেয়েই আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছেন। আপনার আপনজনরা আপনাকে অভিনন্দিত করছে। আপনি নিয়োগপত্র নিয়ে অফিসে গিয়েছেন, কাজে যোগদান করেছেন। আপনার জন্য নির্ধারিত চেয়ার টেবিলে গিয়ে বসেছেন। আপনার জন্য নির্ধারিত কাজ বুঝে নিচ্ছেন। পরিপূর্ণ তৃপ্তির সাথে কাজ করতে শুরু করছেন। পুরো ছবিটা আপনার ইন্দ্রিয়
ইন ছবিটা আপনাকে সকল ইন্দ্রিয় যোগে অনুভব করতে হবে। বাস্তবে চাকরি পেলে আপনার মধ্যে যে ধরনের অনুভূতি হতো, মনোছবি দেখার সময় নিজের মধ্যে সে অনুভূতিগুলো পুরোপুরি নিয়ে আসুন। চাকরি পেলে পিতামাতা ভাই বোনের মুখের আনন্দের অনুভূতি দেখলে আপনার মধ্যে যে ভাবের উদয় হতো, পুরোপুরি সে ভাব নিয়ে আসুন। চাকরির মধ্যে চাকরির জন্য প্রিয়জনরা মিষ্টিমুখ পড়ালে আপনার মধ্যে যে অনুভূতি আসতো তাকেও সম্পৃক্ত করুন অন্যান্য ইন্দ্রিয় অনুভূতির সাথে। চাকরি পাওয়ায় বন্ধু বান্ধবদের মধ্যে আপনার মর্যাদা যেভাবে বেড়ে গেছে তাও অনুভূতির সাথে পরিপূর্ণভাবে মিশিয়ে দিন। ঘটনার সাথে ইন্দ্রিয়গুলো এমন ভাবে সম্পৃক্ত করে ফেলুন যেন আপনার অবচেতন মন পুরো ঘটনাকেই বাস্তব বলে মনে করে। আমরা আগেই জেনেছি অবচেতন মন বাস্তব ও কল্পনার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। সুতরাং সেজন্য আমরা সিনেমায় কোনো বিয়োগান্ত বা করুণ দৃশ্য দেখে কেঁদে ফেলি বা উত্তেজক দৃশ্য দেখে আমরা উত্তেজিত হয়ে উঠি, যদিও জানি যে আমরা অভিনয় দেখছি মাত্র। তাই বেকারত্ব অবসানে নিজের যে রূপ রূপ আপনি দেখতে চান সে ছবিকে হৃদয়ে ও ইন্দ্রিয়ে পুরোপুরি গেঁথে ফেলুন। আপনি যে চাকরি পেয়ে গেছেন এটাই সবচেয়ে সব সময় মনে করতে থাকুন। জাগ্রত অবস্থায় আপনি একজন চাকরিজীবীর মতো আচার আচরণ করুন। বাস্তবে ভান করুন যে আপনি চাকরি পেয়ে গেছেন। চাকরি বেতন পেয়ে কি কি করছেন তাও কল্পনার চোখে দেখতে থাকুন। সবসময় পূর্ণ অনুভব ও একাত্মতার সাথে চাকরি পাওয়ার মনোছবি দেখুন। পূর্ণ বিশ্বাস ও নিশ্চয়তার সাথে মনোছবি দেখুন। ধাপে ধাপে কি করবেন তা আপনার অবচেতন মনই আপনাকে বলে দিবে। ওকে। প্রতিদিন 2 বার বিরতিহীনভাবে এই অনুশীলন করে যান। কখনোই আলস্য বা গাফিলতি থেকে প্রশ্রয় দেবেন না। মনের বাড়িতে গিয়ে দেওয়া সকল অটো সাজেশন সহ অনুশীলনী করে যান। বাস্তবে চাকরি পাওয়াটা এখন আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। আবার যদি ব্যবসায় আয় বৃদ্ধি যদি করতে চান, তাহলে ব্যবসা শুরু করেছেন, কষ্ট করে পুঁজি সংগ্রহ করেছেন, দোকান দিয়েছেন, কিন্তু আপনার দোকানে ক্রেতা তেমন আসছে না, এলেও দাম দস্তর করে চলে যাচ্ছে। কেনাকাটা একবার হতাশাব্যঞ্জক। লাভ তো দূরের কথা, দৈনন্দিন খরচই উঠছে না। হ্যাঁ, এই অবস্থা দূর করার পরে অচিরেই আপনার প্রতিষ্ঠান অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে মনোছবির বদৌলতে। প্রথমে এখনকার অবস্থা লিপিবদ্ধ করুন, পরে আপনার দোকানে কেনাকাটা বাড়ছে, কি কি দ্রব্যের কেনাকাটা বাড়ছে তা লিপিবদ্ধ করুন। এবার নিয়ম মাফিক মনের বাড়ির ড্রয়িং রুমে যান এবং মনের ছবি দেখুন। আপনি হাসি মাখা মুখে দোকানে বসে আছেন, ক্রেতার ভিড়ে দোকানে একেবারে জ্যাম। কাকে আগে মাল দিবেন কাকে পরে দিবেন তা নিয়েই সমস্যা। আপনার ক্যাশ বাক্স টাকায় ভরে উঠছে। আপনি পূর্ণ তৃপ্তির সাথে ব্যবসায় মন দিয়েছেন। তো 1 নম্বর ধারার বর্ণিত পদ্ধতির মতো বাস্তবে এ ঘটনা ঘটলে আপনার যে অনুভূতি হতো তা পুরোপুরি সবগুলো ইন্দ্রিয় দিয়ে অনুভব করুন। ঘটনার সাথে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করুন। নিজেকে পুরোপুরি সফল ভাবুন। প্রতিদিনই বিরতিহীনভাবে 2 বার এই অনুশীলন করে যান। ফলাফল দেখে নিজেই অবাক হয়ে যাবেন। বিক্রি বৃদ্ধি। সেলসম্যান বা সেলস প্রতিনিধির কাজ করছেন, বিক্রিতে আপনার জন্য নির্ধারিত টার্গেট কিছুতেই পুরো করতে পারছেন না। চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু যেখানেই যাচ্ছেন আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন না। এই অবস্থায় পরিবর্তন ঘটাতেও আপনার তেমন কোনো সময় লাগার কথা নয়। আগের নিয়ম অনুসারে প্রথমে একটা কাগজ বর্তমান অবস্থা লিখে ফেলুন, তারপর যা চাচ্ছেন তা লিখুন। যাদের কাছে যাচ্ছেন কিন্তু আশানুরূপ সাড়া পাচ্ছেন না তাদের নাম ধাম লিখে ফেলুন। নিয়ম মাফিক মনের বাড়ির ড্রয়িং রুমে বসুন। এবার মনে ছবি দেখে দেখুন আপনি হাসি মাখা মুখ নিয়ে কেমন চমৎকার এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছেন। সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে। আপনার দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে, সবাই তা রাখছে। আপনি বিক্রির টার্গেট অতিক্রম করেছেন। কোম্পানির মালিক আপনাকে বিশেষ মর্যাদা দিচ্ছেন। এখন অনুশীলনীর বর্ণিত পদ্ধতির মতো বাস্তবে এই ঘটনা ঘটলে আপনার মধ্যে যে অনুভূতি হতো তা পুরোপুরি সবগুলো ইন্দ্রিয় দিয়ে অনুভব করুন। ঘটনার সাথে পুরোপুরি সম্পৃক্ত করুন নিজেকে। নিজেকে সফল ভাবুন। প্রতিদিন 2 বার বিরতিহীন ভাবে এই অনুশীলন করে যান। ব্যক্তি ইমেজ বাড়ানো বা উন্নতি যদি আপনি করতে চান, আপনি আপনার বসের সামনে গেলেই নার্ভাস হয়ে যান। আপনি কি আপনার বসের সামনে গেলে নার্ভাস হয়ে যান, গলা শুকিয়ে আসে? আপনার কাজের যৌক্তিকতা নার্ভাসনেসের কারণে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন না বলে অহেতুক বকা খান, এমন তো হতেই পারে। এমনকি আপনার প্রাপ্য সুযোগ সুবিধা বা ইনক্রিমেন্টের কথা বলতে না পারায় তা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনি কি এই অবস্থা থেকে সত্যিই পরিবর্তন চান? মনকে ভালোভাবে জিজ্ঞেস করুন সে আসলে এই অবস্থার পরিবর্তন চায় কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কলম নিয়ে বসে পড়ুন। প্রথমে বর্তমান অবস্থার কথা লিখুন, তারপর ভবিষ্যতে যা চান তা বিস্তারিত লিখুন। এমন ভাবে লিখুন যাতে পুরো বিষয়টি একটা চিত্রে ধরা পড়ে।
এবার নিজের প্রক্রিয়া অনুসরণ করুন। মনের বাড়ির ড্রয়িং রুমে যান। এবার মনের ছবি দেখুন, খুঁটিনাটি পরিপূর্ণ দৃশ্য দেখুন, একেবারে ভিডিওর মতো দেখুন। আপনি খুব স্মার্ট ভাবে, অবশ্যই বিনীত ভাবে বসের রুমে বসে রুমে প্রবেশ করেছেন। তাকে সালাম দেওয়ার পর অনুমতি নিয়ে বসেছেন, কুশল জিজ্ঞেস করছেন। আপনার মধ্যে কোনো নার্ভাসনেস বা জড়তা নেই, আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী। খুব বিনয়ের সাথে কিন্তু স্পষ্টভাবে আপনি আপনার বক্তব্য তুলে ধরছেন। আপনার পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি, ইনক্রিমেন্ট ইত্যাদির কথা তার কাছে বলছেন। দেখুন, তিনি আপনার কথা শুনছেন, উপলব্ধি করছেন এবং তার সম্মতি প্রকাশ করছেন। পদোন্নতির ব্যাপারেও একইভাবে নিজের নিজের কথা বলুন। দেখুন, তিনি পদোন্নতিতে সম্মতি প্রকাশ করেছেন। এরপর দেখুন, আপনি ইনক্রিমেন্ট বা পদোন্নতির যেটাই আপনার লক্ষ্য হয়, কি চিঠি পেয়ে গেছেন, আপনার পদোন্নতি হয়ে গেছে, সবাই আপনার অভিনন্দন জানাচ্ছে, আপনি নিজেও অত্যন্ত তৃপ্ত। পুরো মনোছবিটা আপনাকে সকল ইন্দ্রিয় যোগে অনুভব করতে হবে। বাস্তবে পদোন্নতির পত্র পেলে আপনার মধ্যে যে ধরনের অনুভূতি হতো, মনোছবি দেখার সময় নিজেকে গুলোর সেই অনুভূতিগুলো পুরোপুরি নিয়ে আসুন। সবাই পদোন্নতির জন্য অভিনন্দন জানালে আপনার মধ্যে যে অনুভূতি হতো তা অনুভব করুন। সকল ইন্দ্রিয় যোগে ব্যাপারটা এমন ভাবে সম্পৃক্ত করে ফেলুন যেন আপনার অবচেতন মন পুরো ঘটনাকেই বাস্তব বলে মনে করে। তাই যে রূপে আপনি দেখতে চান, সে মনোছবিকে হৃদয় ও ইন্দ্রিয়ে পুরোপুরি গেঁথে ফেলুন। যখনই সুযোগ পান, আপনি এ ধরনের ব্যক্তিত্বে পরিণত হতে চান, সে ধরনের ব্যক্তিত্বের ভান করুন। সময় পেলেই পূর্ণ অনুভব এবং একাত্মতার সাথে নতুন সৃষ্ট মনোছবি দেখুন। পরবর্তী কার্যপ্রণালী অবশ্যই মন আপনাকে বলে দিবে। প্রতিদিন বিরতিহীনভাবে 2 বার এই অনুশীলন করে যান। বিদেশ যাত্রায় ভিসা লাভ, পড়াশোনা, চাকরি বা ভাগ্যের অন্বেষণে বিদেশে যেতে চান, নিয়ম মাফিক কাগজপত্র সব তৈরি করার পর ভিসা অফিসারের খেয়ালিপনার শিকার হচ্ছেন, অথবা একটা খুঁটিনাটির অজুহাতে আপনার ভিসা পাওয়ার ব্যাপারটা পিছিয়ে যাচ্ছে, তৈরি করে ফেলুন মনোছবি। প্রথমে বর্তমান অবস্থার কথা কাগজে লিখুন, তারপর আপনি যা চান তা পুরোপুরি বিবরণ এমন ভাবে লিখুন যাতে তা একটা চিত্রে পরিণত করা যায়। মনের বাড়ির ড্রয়িং রুমে যান। এবার মনোছবি দেখুন, আপনি সকল কাগজপত্র নিয়ে ভিসার জন্য গেছেন। কাউন্টারে আপনার ডাক পড়েছে, ভিসা অফিসার প্রফুল্ল চিত্তে আপনার কাগজপত্র দেখছেন, আপনাকে সৌজন্যমূলক 2-1 কথা আর জিজ্ঞেস করছেন। সন্তুষ্ট হয়ে আপনাকে বলছেন বিকেলে এসে পাসপোর্ট নিয়ে যেতে। বিকেলে যাওয়ার পর পাসপোর্ট হাতে নিয়ে দেখলেন 1 বছরের ভিসা পেয়ে গেছেন আপনি। আপনি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছেন। 1 নং অনুশীলনীতে বর্ণিত পদ্ধতির মতো বাস্তবে এ ঘটনা ঘটলে আপনার মধ্যে যে আনন্দ অনুভূতি হতো, তার সবগুলো ইন্দ্রিয় পূর্ণ আবেগ দিয়ে অনুভব করুন। পূর্ণ আবেগ দিয়ে ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করুন। ভিসা পেয়ে আপনার পুরো অনুভূতি নিজের মধ্যে সঞ্চারিত করুন। মনে মনে আনন্দিত হন, উল্লাসিত হন। এক নাগাড়ে 40 দিন অনুশীলন করে যান। 40 দিন করার পর আপনি বাস্তবে ভিসার জন্য হাজির হন। কোনো কাগজের অভাব থাকলে তা নিয়ে আবার হাজির হন, কিন্তু সব সময় অনুশীলনী অব্যাহত রাখুন। একজন কোয়ান্টাম গ্রাজুয়েট তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন চমৎকার ভাবে। তিনি একটা বড় দূতাবাসে ভিসার জন্য আবেদন করে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু মনোছবির অনুশীলন ছাড়েননি। পূর্ণ বিশ্বাসের সাথে তা করে গেছেন। 5ম বারে তিনি ভিসা লাভ করতে সক্ষম হন। মনোছবির প্রয়োগে কিভাবে সফল হওয়া যায় তা এই আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে উঠেছে আপনার কাছে। এই অনুশীলনগুলির আলোকে সাদৃশ্য যে কোনো বিষয়ে আপনার মনোছবি তৈরি করে তা প্রয়োগ করতে পারেন। আমরা বলতে পারি, সফল হতে হলে সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে মনোছবি, অর্থাৎ যে লক্ষ্য আপনি অর্জন করতে চান সে সম্পর্কে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ধারণা ও বিশ্বাস সৃষ্টি করতে হবে। লক্ষ্যের সাথে নিজেকে পুরোপুরি একাত্ম করতে হবে। অন্তরের লক্ষ্যকে সব সময় প্রজ্বলিত রাখতে হবে। আপনার সমগ্র কল্পনা, চিন্তা ও অনুভূতিকে এই লক্ষ্যের সাথে একাত্ম করতে হবে। অর্থাৎ মানসিকভাবে নিজেকে সাফল্যের সাথে শনাক্ত করতে হবে। সাফল্যের সাথে নিজেকে শনাক্ত করার জন্য মনোছবি করার পরেই প্রয়োজন সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করা। অর্থাৎ সাফল্য গ্রহণ করার উপযুক্ততা অর্জনে নিজেকে পুরোপুরি সাফল্যের হাতিয়ারে রূপান্তরিত করতে প্রস্তুত হতে হবে। যা পেতে চান তা পাওয়ার যোগ্য করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় কাজ ও মনোযোগ প্রদানে নিজের ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে হবে। মনোছবি যতই দূরবর্তী বা যতই কঠিন হোক না কেন,
আপনি যদি আপনার মনকে লক্ষ্যের জন্য প্রস্তুত করতে পারেন, সকল প্রয়াসকে সেই লক্ষ্যে নিবেদিত করতে পারেন, আপনি সফল হবেনই। সাফল্যের প্রাকৃতিক নিয়মে আপনি ক্রমান্বয়ে বিকশিত হবেন। সাফল্যের ফুল সবসময় প্রাকৃতিক নিয়মে ক্রমান্বয়ে প্রস্ফুটিত হয়, প্রতিটি ধাপে এগিয়ে নিয়ে যায় আরেকটি ধাপের দিকে। তাই আপনাকে প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি নিয়ে শুরু করতে হবে। আপনি যেখানেই আছেন সেখান থেকেই শুরু করতে হবে। ধাপে ধাপে এগিয়ে যাবেন মনোযোগের চূড়ান্ত লক্ষ্য পানে। আপনি প্রথম কাজটি প্রথমে করলেই আপনার অবচেতন মন পরবর্তী ধাপের করণীয় সম্পর্কে সচেতন মনে তথ্য ও উদ্দীপনা প্রেরণ করবে। তবে চূড়ান্ত লক্ষ্যের মনোছবি সব সময় মনের সামনে রাখতে হবে। সে পর্যায়ে নিজেকে উত্তীর্ণ করার জন্য প্রয়োজনীয় গুণ, অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জনের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে। সবচেয়ে মজার ব্যাপার এই যে প্রতিটি সফল মানুষ নিজের জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়েছেন। মনোছবির বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় আমরা নিজেরাই সৃষ্টি করি। বড় চিন্তা করতে গিয়ে, সুদূর প্রসারী লক্ষ্য স্থির করতে গিয়ে ছোট ছোট কাজ, ছোট ছোট পথের গুরুত্ব অনুধাবন করতে পারি না। আমরা বুঝতে পারি না ছোট ছোট ইটি হচ্ছে বিশাল ভবনের সবচেয়ে প্রয়োজনীয় সামগ্রী। পায়ে চলার পথই গিয়ে মেশে রাজপথে, ছোট ঝর্ণায় ঝর্ণায় নদী হয়ে পৌঁছে যায় বিশাল মহাসমুদ্রে। প্রতিদিনের ছোট ছোট কাজ প্রতিদিন সমাপ্ত করলে মাস, বছর, যুগ শেষে তাই পরিণত হয় বিশাল সাফল্যে। আমরা যদি শতাব্দী প্রাচীন বট গাছের দিকে তাকাই, তাহলে এর উম ডালপালা, কাণ্ড, মূল আমাদের মোহিত করে, কিন্তু যে বীজ থেকে এই মহিরুহ সৃষ্টি হয়েছে সে কথাই একবার ভাবুন। একটি বট গাছের ফল কাকের পেটে গিয়ে বিষ্ঠা আকারে এই মাটিতে পতিত হয়েছিল। বৃষ্টি দিন, মাস, বছর পার হয়ে বিষ্ঠার সাথে নির্গত এই ছোট বৃষ্টি দিগন্ত আচ্ছন্নকারী শতাব্দীর মহির হয়ে পরিণত হয়েছে। আসলে জন্মগ্রহণ করে কেউ সফল হয় না, সিঁড়ি বেয়ে ধাপে ধাপে সাফল্যের শীর্ষবিন্দুতে পৌঁছায়। আর মনোছবি হচ্ছে সাফল্যের বীজ। আসলে বাস্তবতার আগে ধারণার প্রয়োজন। ধারণার সাথে বিশ্বাস, একাগ্রতা ও দৃঢ়তা যুক্ত হয়ে আসে সাফল্য। সেই সাফল্যের পথে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আম- আশা করি আপনি মনোছবি সুদৃঢ় মনোছবি অঙ্কন করবেন এবং সেই মনোছবির পথ বেয়ে আপনি পৌঁছে যাবেন সাফল্যের স্বর্ণ শিখরে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।